আর আমরা লাস্ট দিন কি পড়েছি? আমরা হচ্ছে সমতাকরণ এগুলো শিখেছি নাকি? হ্যাঁ। আচ্ছা, তোমাদের স্কুলে কি পড়াচ্ছে এখন? স্কুলে ওই পরমাণুর যে মানে ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেন থেকে জিঙ্ক হ্যাঁ, পর্যন্ত, ওই এসপিডি, এসএস, ডিপিএস ওগুলো দিয়ে শিখাচ্ছে। মানে শেখানো আচ্ছা, শেষ আর কি। এসপিটিএফ দিয়ে শিখাচ্ছে। আচ্ছা, ওটা তাহলে আমরা দেখা দিব, একটু মনে করো। তোমাদের বইয়ে তো হ্যাঁ, শেখানো এসপিটিএফ দিয়ে শেষ। নাই, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি না, আরেকবার নাই। একটু রিভাইজ আর করব। একটু অ্যাডভান্স। আচ্ছা, ওটা আর কি মেইনলি তোমাদের লাইটে না থাকে, সমস্যা নেই। ওটা শিখে ফেললে তো আরো ভালো, একটু আগায় থাকে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি ম্যাম। দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট এরটা ছিল আমার C5H12। এটার নাম আছে, এটার নাম হচ্ছে, তোমার নাম আপাতত না জানলেও চলবে। এটার নাম হচ্ছে পেন্টান। এটা একটা অ্যালকেন। C5H12, এটাকে হচ্ছে আমি কম্বাস্ট করছি, মানে হচ্ছে দহন করছি। দহনের পরে আমি কি পেয়েছি? কার্বন ডাই অক্সাইড পেয়েছি এবং পানি পেয়েছি। আচ্ছা, তোমার মতে অক্সিজেন হবে হচ্ছে 8 এবং পানি হবে 6, আর এটা তো 5। আচ্ছা, আসো আমি একটু করে ফেলে, দেখি তোমার সাথে ম্যাচ করে কিনা। চোখ বন্ধ করে আমি আগে কার্বনটা করে নেব। কার্বন 5, সো আমি এখানে 5 দিয়ে নেব। হাইড্রোজেন 12, সো আমি এখানে 6 দিয়ে নেব। সো টোটাল অক্সিজেন কয়টা আছে? 5 দুগুণে 10, 16টা। ভেরি গুড, হয়েছে তোমারটা। এর পরেরটা ছিল হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। আমি এখান থেকে দেখে দেই। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে 2Cl হবে, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার। এটাও ঠিক আছে, তো ভালো পারছো তো তুমি। অসুবিধা হয়েছে নাকি একবারে পারছো? আচ্ছা, এগুলো কি একবারই করতে পারছো নাকি কোনো প্রবলেম ফেস করেছো আপনি? না ম্যাম, একেবারেই করতে পারছি। আচ্ছা, তো অনেক ভালো, ভেরি গুড। আসো আমরা এখন তোমাকে যদি কিছু দেই, আস্তে আস্তে দেখি যে এগুলা করা সম্ভব কিনা। হ্যাঁ, প্রায় সেম আরেকটা আছে। রিঅ্যাকশনসে, জাস্ট হয়তো একটু ডিফারেন্ট। হ্যাঁ, আরেকটা ও মিলিয়ে দিয়েছে, তুমি চলে আরেকটা গেছে, মানে তুমি হয়তো রিমুভ হয়েছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মিলিয়ে দিয়েছিলাম। তুমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলা? হ্যাঁ, ওই ভুল করে না আচ্ছা, আমি ওটা ঠিক হচ্ছে আছে। যে কেটে। ওহো, আচ্ছা, ওটা ঠিক আছে তোমার। ঠিক আছে, ম্যাগনেসিয়াম আচ্ছা। ক্লোরাইড তোমার তৈরি হবে। সো Cl যেহেতু 2টা, ওটা আমি দেখালাম না, তোমার 2টাই কারেক্ট হয়েছে, ভেরি গুড। MgCl2, তাই তুমি HCl এর সামনে 2 দিয়ে দিয়েছো, আর পানি তো মিলে গেছে। হ্যাঁ, ওটা ঠিক আছে। তাহলে আরেকটা দেই আমি তোমাকে, দেখি একটু পারি কিনা আমরা। যেমন কি দেয়া যায়? আচ্ছা, অ্যালুমিনিয়ামের একটা দিই। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সো AlOH3 হবে, কারণ অ্যালুমিনিয়ামের যোজনী 3। এটার সাথে আমি যদি সালফিউরিক অ্যাসিড দেই, H2SO4, তাহলে তোমার প্রোডাক্ট কি হবে? উৎপাদ কি হবে? উৎপাদ হবে হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 3। আমরা লাস্ট ক্লাসে কিন্তু যৌগমূলক গুলাও শিখেছিলাম, ওগুলা দেখেছো একবার নামগুলা, সংকেতগুলা? অ্যালুমিনিয়াম সালফেট, আচ্ছা ঠিক আছে, এবং হচ্ছে পানি। দেখি এটা করে ফেলো।
ম্যাম প্রথমটা কি বলবো? হ্যাঁ, বলো, কোনো সমস্যা নেই। আহ 2 মানে এল এর সামনে হবে 2। আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সামনে 2, গুড। তারপরে এই H2SO4 এর সামনে হবে 3। ভেরি গুড, সালফিউরিক অ্যাসিড এটার নাম। তারপর তারপরে একেবারে H2O ওর ওখানে যে 3। 3। আচ্ছা, এটা ঠিক হ্যাঁ আছে। তোমার এটা বোঝা যায় যে 2 হবে 3 হবে। কেন? কারণ ওর 3 আছে। তো ওকে 3 বানানোর জন্য দেখো অ্যালুমিনিয়াম 2, তাহলে আমি 2 দিয়ে দিচ্ছি। সালফেট 3, তাই আমি 3 দিয়ে দিচ্ছি। কিন্তু হাইড্রোজেনটা একটু কাউন্ট করি তো হাইড্রোজেনটা ঠিক আছে কিনা। এখানে হাইড্রোজেন আছে 3 দুগুণে 6 টা। এখানে হাইড্রোজেন আছে 6 টা। টোটাল 6টা। 12 টা কিন্তু। ঠিক আছে? টোটাল 12 হ্যাঁ টা আদে। তাহলে এখানে কত বসবে ওয়াটারের সামনে? আচ্ছা ম্যাম, ওটা হাইড্রোক্সাইড না? ওটা কি মানে আলাদা আলাদা ভাবেই ধরতে হবে তবুও? আলাদা, আলাদা। হ্যাঁ, পরমাণু তো আমি কাউন্ট করতেছি। তাহলে টোটাল হাইড্রোজেন কয়টা? এখানে ৩ টা, সামনে ২ আছে। তাহলে টোটাল ৬ টা। এখানে আছে ৬ টা। তাহলে টোটাল ১২ টা। তাহলে ওয়াটারকে আমি কিভাবে ১২ বানাবো? সামনে ৬ দিতে হবে। বুঝতে পারছো? এছাড়া তোমারটা ঠিক ছিল। দেখো অক্সিজেন এমনি, এমনি মিলে আমি গেছে। আসলে মনে আচ্ছা, করছি এরপর যে ওই মূলগুলো ওভাবেই করতে। হুম। আচ্ছা, তাহলে এটার বেলায় একটু খেয়াল রাখো আপনি ২ পাশে যখন তুমি কাউন্ট করবা পরমাণু আকারে কাউন্ট করবা। যেমন আমি যদি তখন আর আমার আচ্ছা মূলক-টুলক এগুলার কোনো বেল নাই। ঠিক আছে? আচ্ছা, এবার ২ নাম্বারটা করে ফেলো। জি ম্যাম, আর একটু। আচ্ছা। ম্যাম O2 টা না মিলাইতে পারতেছি না। আচ্ছা, একটু চেক করি। এখানে কি সমস্যা? কার্বন কয়টা হবে? কার্বন ২ টা হবে, তাই না? হ্যাঁ কার্বন হাইড্রোজেন তো কয়টা? 2টা, আর H2O 3টা। ৩ টা ওয়াটার হবে। ভেরি গুড। এখন আসো অক্সিজেন। ডান সাইডে অক্সিজেন কয়টা আছে? ডান সাইডে অক্সিজেন আছে 7টা। ৭ টা, কিন্তু এখানে আছে ২ টা। তো এরকম যখন জোড়-বিজোড় হয়ে যাবে 2টা কিন্তু হ্যাঁ, মিলাবো। মিলাবো কিভাবে? আমার তো ৭ হ্যাঁ হচ্ছে বিজোড়, আবার ২ হচ্ছে জোড়। সো ৫ টা কিভাবে বানাবো? সো তখন তোমাকে আমি কি বলেছি? ভগ্নাংশ আনবা। তুমি যেটা বানাতে চাও সেটাকে সবসময় লবে ও লিখবা। তুমি কয়টা অক্সিজেন বানাইতে চাও? ৭ টা। কিন্তু তোমাকে ঝামেলা করতেছে কে? ২। 7টা। তাকে সবসময় হরে দিবা। তাহলে দেখো তো ২, ২ কাটাকাটি যেয়ে কি 7 হয়ে গেছে? হ্যাঁ এখন আসো এটাকে তাহলে যদি তো আরো আমরা সিম্পলিফাই করে অটোমেটিকলি লিখতে বসাইতে পারো পারি যে বিজোড়, হ্যাঁ, আবার বলো অটোমেটিক্যালি? মানে যদি হচ্ছে মানে ওটা তো বিজোড় সংখ্যা, তো আমরা যদি একদম সাধারণ ভাবেই এরকম করে ভগ্নাংশ আকারে না লিখে O2 এর পাশে O7 হুম। একেবারেই লিখে দিই তাহলেই তো হয়। মানে এরকম বিজোড় সংখ্যা। O2 এর পাশে কত লিখবা? শুধু 7? না মানে হচ্ছে যে মানে ওখানে তো বিজোড় সংখ্যা থাকবে, মানে যদি আবার করি হুম, তাহলে মানে অন্যান্য হুম, যে আছে না ওগুলোতে যদি বিজোড় সংখ্যা আসে তাহলে এরকম করে ভগ্নাংশ না করে একেবারে বিজোড় সংখ্যাটা হুম। ওই মৌলের পাশে বসাই দিলেই তো হয়, যেহেতু এটা নিয়ম। কিভাবে? এখানে তো মিলবে না। দেখাও এখানে কি মিলবে? নিয়ম বলতে কি যখন তোমার কাছে একটা জাস্ট দেখো অক্সিজেন শুধু অক্সিজেন। অক্সিজেনের অণুটা কিন্তু O2 এখানে কিন্তু H2O নাই, এখানে কিন্তু CO2 নাই, এখানে অন্য কেউ নাই। এখানে শুধু অক্সিজেন। সো অক্সিজেনকে আমি এভাবে চেঞ্জ করাটা আমার জন্য ইজি। কিন্তু তুমি এই সেম কাজটা ওয়াটারে করতে পারবে না। মানে করতে পারবে এটা আরো কঠিন হয়ে যাবে। তুমি কি বুঝতেছো আপনি? এরকম আরেকটা এক্সাম্পল জি দিছি ম্যাম। আমি ৪ নম্বরে। আচ্ছা, এর আগে আসো। তাহলে এখন এটা অনেকে পছন্দ করে না। এর জন্য আমি কি করব? সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে সবাইকে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো। 2 দিয়ে গুণ করলে ও হয়ে যাবে 7, ও হয়ে যাবে 4,
ও হয়ে যাবে 6 তাহলে এটা হয়ে যাবে 4 এটা হয়ে যাবে 6 এবার ঠিক আছে? এবার সুন্দর লাগতেছে, তাই না? জি ম্যাম। এবার তুমি কাউন্ট করে দেখো সব মিলেছে। তোমার হাইড্রোজেন মিলেছে, অক্সিজেন মিলেছে, কার্বন মিলেছে। এটা আর 4 নাম্বারটা কাছাকাছি একটু ঝামেলার। হ্যাঁ? তাহলে 3 আর 4 করে ফেলো। হুম। ম্যাম 3 এর এখানে হবে H2 এর সামনে 3 হবে আর NH3 এর সামনে 2 হবে। ভেরি গুড। এখানে হবে 3 যেহেতু এখানে ৩ টা আছে। এখন এখানে N2 র সামনে আমি কত দিয়ে দেব? 2 মিলে গেছে? গুড। 4 করে ফেলো। ভালো 2 পারছো। হুম। হ্যাঁ। করতে পেরেছো আপনি? হেল্প করব? জি ও ম্যাম আচ্ছা আরেকটু। ঠিক আছে। ম্যাম হুম, বলো। 7C2H OH মানে প্রথমে ওখানে 7 হবে। গুড। এটা একটা অ্যালকোহল। এটার নাম হচ্ছে ইথানল। কোথায় তারপরে ইউজ করো? বলো তো? আহ, বা ওষুধে। যেকোনো হ্যাঁ, ওষুধে ইউজ করতে পারো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারো, ডিসইনফেক্টেন্ট হিসেবে আমরা ইউজ করি। গুড। অক্সিজেন? অক্সিজেন এখানে মেবি 39। আচ্ছা, সমস্যা নেই। তুমি ট্রাই করেছো, এটাই অনেক আমি অ্যাপ্রিশিয়েট করছি। কার্বন ডাই অক্সাইড? 14। আচ্ছা, আর ওয়াটার? 18। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে অনেক কষ্ট করছো। এটা ওই যে হয়তো কোথাও হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আসো আমরা একটু বুঝে নিই, দেখি যে তোমারটার সাথে ম্যাচ করে কিনা। ফার্স্টে আমরা কি করব জানো? ব্যালেন্সিং এর কোনো নিয়ম নাই। যেমন তুমি যদি কাউকে বলো যে, "আচ্ছা স্যার আমার এটা নিয়ম কি বা আমি পারতেছি না এটা।" যেমন আমার একটা স্টুডেন্ট ছিল বলতো কি, "আচ্ছা এটার কোনো শর্টকাট নাই।" এটা কোনো শর্টকাট নাই। ম্যাথের যেমন তুমি ম্যাথ করতে, করতে আস্তে, আস্তে পারবা। এটাও কাইন্ড অফ এরকম প্র্যাকটিসের মতো। তো তোমার কাছে দেখতে অড যেটা এটাকে আগে চুজ করবা। যেমন আমার কাছে এটা দেখতে খুব বিশ্রী লাগতেছে। সো আমি এটার মতো সবাইকে বানাবো। কারণ এটাকে চেঞ্জ করা অনেক কঠিন। যে ওর মতো আমি সবাইকে বানাই। তাহলে C2 আছে। তাহলে ফার্স্ট এ আমি 2 দিয়ে দেব। H5 না কিন্তু H টোটাল 6 আছে। কিভাবে বুঝবা আপনি? এখানে আমি ৫ টা লিখছি কিন্তু আলাদা আমি আরো একটা লিখছি। তাহলে টোটাল কয়টা লিখছি? ম্যাম হ্যাঁ, হ্যাঁ, আবার হ্যাঁ। প্রথম থেকে একটু বোঝাবেন? আরেকবার একটু দেখো আপনি। তাহলে আমরা কি বললাম? যে তুমি যখন ব্যালেন্সিং করবা এটার কোনো শর্টকাট নাই, এটার কোনো ফর্মুলা নাই। তো নিয়মটা কি? জাস্ট ম্যাথের মতো। তুমি প্র্যাকটিস করতে হবে একটু বেশি, বেশি। তো এখন আমি যদি বলি কোনো শর্টকাট সেটা হচ্ছে সবচেয়ে অড দেখতে যে যার মধ্যে অনেকগুলো এটম থাকে, পরমাণু থাকে তার মতো আমি সবাইকে বানাবো। কারণ তাকে চেঞ্জ করলে সবাই চেঞ্জ হয়ে যায়। তার চেয়ে তার মতো আমি সবাইকে বানাই।
তাহলে এখানে দেখতে বিশ্রীকে সেটা হচ্ছে এটা, মানে তার অনেক নাম্বার C2H5OH, সো C2 আছে, তাহলে আমি আগে 2 দিয়ে দিই। হাইড্রোজেন কয়টা আছে? তোমার কাছে দেখে মনে হয় 5টা আছে, কিন্তু আসলে 5টা নাই। কয়টা আছে টোটাল? 6টা আছে। C5 এ ছয়টা। C2H5OH, তাহলে টোটাল 6টা। তাহলে আমি এখানে 3 দিয়ে দিব। শেষ আমার এটার কাজ। এবার আসো অক্সিজেনে চলে যাই। আগে দেখি আমার রাইট সাইডে অক্সিজেন কয়টা হয়েছে। এখানে হয়েছে 4টা, এখানে হয়েছে 3টা, তাহলে টোটাল কয়টা হয়েছে? 7টা। 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 এখন তুমি বলতে পারো আপু তাহলে তো 7/2 দিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে, তাই না? বাম পাশে কয়টা অক্সিজেন কিন্তু আছে বলো জটিল তো? হচ্ছে। আচ্ছা, বাম পাশে কয়টা আছে বলো অক্সিজেন? বাম পাশে অক্সিজেন আছে 3টা। 3টা, তাহলে 7টার মধ্যে একটা তো এখানে চলেই গেছে। আর ওকে আমি বলছি চেঞ্জ করব না। কারণ ওকে যদি তুমি কোনো চেঞ্জ করো আবার কার্বন চেঞ্জ হয়ে যাবে, আবার হাইড্রোজেন চেঞ্জ হয়ে যাবে। আর বাকি যেটা থাকে সেটাকে আমার 6 বানাইতে হবে। তাহলে ওকে আমি কিভাবে 6 বানাবো? ওর 3 সামনে কত দিয়ে। দিব? 3 দিয়ে শেষ। দেখো সব মিলে গেছে আশা করি। এটাই 2, অ্যান্সার। 6, এটাই আনসার। তাহলে দেখো কার্বন 2টা মিলেছে, হাইড্রোজেন ও 6টা মিলেছে, অক্সিজেনও 7টা মিলেছে। ক্লিয়ার এতটুকু? আপনি জি ম্যাম, একটু তুলে নিই। আচ্ছা, হ্যাঁ তুলে নাও। এটা তোমার আজকের মোটামুটি প্র্যাকটিস ছিল এই কয়েকটা। তো আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে নেই। তুমি এটা একটু তুলতে থাকো। আচ্ছা ম্যাম। আচ্ছা, একটা হোমওয়ার্ক, একটা বা 2টা হোমওয়ার্ক দিয়ে দিই। একটা করবা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা অনেক কঠিন, আমি বলে দিলাম। এটা আমাকেও তোমার সময় দিলে আমিও পারবো না। মানে এটা একটু মাথা খাটাতে হবে অনেক। ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন ও কিসে চেঞ্জ হয়ে যাবে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরেট এবং ওয়াটার, 3টা। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরেট, হাইপোক্লোরেট বলে অনেক সময়, এবং হচ্ছে ওয়াটার। তো আমি তোমাকে একটাই সাজেশন দেব করার জন্য, সেটা হচ্ছে যে দেখতে ডিফারেন্ট, যে দেখতে অনেক কঠিন, তাকে তার মতো আমি সবাইকে বানাবো। কারণ তার সামনে কোনো নাম্বার দিলে অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। ঠিক আছে? এটা একটা সমস্যা। এর জন্য আমি এই কাজটা সাধারণত করব। আরেকটা আরেকটা কি দিতে পারি আমরা? যেমন হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। আচ্ছা, আরেকটা কম্বাসনই দিয়ে দেই তোমাকে আরেকটা। তাহলে 2 নাম্বার হচ্ছে আরেকটা কম্বাসন। এটা C3, 6, 8, C3H8 অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করবে এবং কি উৎপন্ন করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে পানি। এটা মেবি একটু সহজ হবে। কারণ আমরা যেগুলা করেছি সেইটারই রিঅ্যাকশন, মানে সেই টাইপসের একটা রিঅ্যাকশন। তুলতে পারছো? তুলে রাখো একটু। জি ম্যাম, শেষ। আচ্ছা, আরেকটা একটু দিয়ে রাখি। এটা দেখি তো এটা জানো কিনা, এটা কিসের রিঅ্যাকশন? 3 নাম্বার, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। ম্যাম স্ক্রিনটা না দেখা যাচ্ছে না। তোমার তৈরি করবে হচ্ছে পজ হয়ে গেছে, দেখতে এবার এখন ঠিক আছে। দেখা যায়? আচ্ছা, এটা কি জিনিস? কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলে গ্লুকোজ এবং সরি অক্সিজেন, গ্লুকোজ, এটা C6H12O6 হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। এটা কিসের রিঅ্যাকশন তুমি কি জানো? এনি আইডিয়া? সালোক সংশ্লেষণ।
ভেরি গুড। এটা সালোক সংশ্লেষণের রিঅ্যাকশন। তাহলে এই ৩ টা তুমি একটু হোমওয়ার্ক করে আনবা। পারবা? ওকে। আচ্ছা, লিখা হয়েছে, তোলা হয়েছে? জি ম্যাম। আচ্ছা, আসো আমরা এবার একটু বইয়ে চলে যাই। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক পরিবর্তন। মানে আমি কিছু রাসায়নিক বিক্রিয়ার নাম শিখব আজকে। তো রাসায়নিক পরিবর্তন বলতে আসলে কি বোঝায়? তোমার এক বা একাধিক পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যখন তোমার নতুন এক বা একাধিক পদার্থ পরিণত হবে বা পরিবর্তিত হবে, এটাকে আমি বলতে পারি রাসায়নিক পরিবর্তন। যেমন ধরো তোমার কাছে কাগজ আছে, তুমি কাগজকে কেচি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করছো, এটা কিন্তু তার কোনো রাসায়নিক পরিবর্তন না, কাগজই আছে কাটার পর। কিন্তু সেই কাগজটাকে তুমি যদি আগুনে পোড়াইতা সেটা ছাই হয়ে যেত, রাইট? একটা ডিফারেন্ট কিছু তৈরি হতো। এক বা একাধিক পদার্থ ম্যাম। মিলে নতুন একটা পদার্থ তৈরি হতো। হ্যাঁ, এটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের সময় বিক্রিয়কের অণু পরমাণুগুলো নতুন ভাবে বিন্যস্ত হয়, যে কারণে নতুন পদার্থের সৃষ্টি হয়। রাসায়নিক পরিবর্তনের প্রায় সময়ই শক্তি বিনিময় হয়ে থাকে, কখনো তাপশক্তির সৃষ্টি হয়, কখনো তাপশক্তি শোষিত হয়, যার ফলে বিক্রিয়াজাত পদার্থের তাপমাত্রার পরিবর্তন হয়। যেমন তুমি যখন রান্না করো তখন কিন্তু মিথেন গ্যাস এবং অক্সিজেন রিঅ্যাকশন করে, সেখানে অনেক তাপ উৎপন্ন হয়, যার কারণে কি হয় সেই আমি রান্নাটা করতে পারি। আবার অনেক রিঅ্যাকশন আছে যেখানে তাপ তোমার শোষিত হয়, তখন অনেক ঠান্ডা ঠান্ডা লাগবে। যেমন নাইট্রোজেনের কিছু রিঅ্যাকশন আছে, তারপরে হচ্ছে গ্লুকোজের কিছু রিঅ্যাকশন আছে। তুমি যখন গ্লুকোজ পানিতে মিশাবা দেখবা যে পানিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কারণ হচ্ছে গ্লুকোজ পানিতে মিশানোর সময় যে রিঅ্যাকশনটা করতেছে ও সেখান থেকে তাপ গ্রহণ করে ফেলছে, মানে শোষিত করে ফেলছে। তো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে নতুন পদার্থ তৈরি হয় প্রায় সময় সেগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হবে, এবং এই পরিবর্তন সাধারণত অপ্রত্যাবর্তী, মানে হচ্ছে ইরিভার্সিবল। যেমন তুমি কাগজকে হচ্ছে আগুনে পুড়ে ফেলছো, সেটা ছাই হয়ে গেছে, তুমি কিন্তু ছাইকে আর কাগজ বানাইতে পারবে না। তো ম্যাক্সিমামই হচ্ছে ইরিভার্সিবল, বাট রিভার্সিবল রিঅ্যাকশনও আছে, মানে হচ্ছে উভমুখী বিক্রিয়াও আছে। রাসায়নিক বিক্রিয়া নানাভাবে সংঘটিত হতে পারে। এখানে সংক্ষেপে আমরা কিছু বিক্রিয়া দেখব, সংযোজন দেখব, দহন দেখব, প্রতিস্থাপন দেখব এবং বিযোজন দেখব। তাহলে ফার্স্টেই হচ্ছে সংযোজন। তুমি নাম দেখে বুঝতেছো এখানে আমি যোগ করব, তাই তো? ইংলিশে বলা হয় অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে সংযোজন বিক্রিয়া হচ্ছে এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে ২ বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে নতুন একটা বিক্রিয়াজাত পদার্থ, যেটাকে বলা হয় প্রোডাক্ট, তৈরি করে। ল্যাবরেটরি নিরাপদ পরিবেশে একটি টেস্ট টিউবে লোহার গুঁড়া ও সালফার পাউডার একসঙ্গে মিশিয়ে উত্তপ্ত করলে দুটি বিক্রিয়ক লোহা এবং সালফার একত্রিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ ফেরাস সালফাইড উৎপন্ন করে। তো টেস্ট টিউব থেকে যে বস্তু পাওয়া যায় সেটি দেখতে গাঢ় ধূসর বর্ণের। এখানে হালকা হলুদ রঙের সালফার বা লোহার গুঁড়া কোনোটিই কিন্তু তুমি আর দেখতে পাচ্ছ না, কারণ তার ভৌত অবস্থার সাথে সাথে তার রাসায়নিক অবস্থারও পরিবর্তন হয়েছে। তাহলে আয়রন এক কালার, সালফার এক কালার, তৈরি হয়েছে ফেরাস সালফাইড, সেটা অন্য আরেক কালার বা অন্য এক ধর্মের। তাহলে এখানে তুমি দেখো সংযোজন কেন বলতেছে, এরা দুইজন একসাথে যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি করছে, এটাকে বলা হয় সংযোজন। তুমি যেমন যোগ করার সময় ২ আর ৪ যোগ করে ৬ লিখো, ঠিক এক্স্যাক্টলি সেম। তাহলে সংযোজন বিক্রিয়া চেনার উপায় হচ্ছে সেখানে এক বা একাধিক বিক্রিয়ক থাকবে, কিন্তু উৎপাদ কয়টা থাকবে বলো তো? প্রোডাক্ট কয়টা থাকবে? একটা। একটাই থাকবে, কারণ তুমি সবগুলো যোগ করে একটা প্রোডাক্ট বানাইতেছো। ঠিক আছে, তাহলে বলছে একের অধিক, যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন বিশিষ্টের নতুন পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। একইভাবে জিঙ্ক ও সালফার বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড তৈরি করে, এটিও একটি সংযোজন বিক্রিয়া। উপর উপরোল্লিখিত দুটি বিক্রিয়াতেই মৌল থেকে যৌগ তৈরি করার মাধ্যমে সংযোজন বিক্রিয়া দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এই সংযোজন বিক্রিয়াতে তুমি দেখো, তুমি যখন ফেরাস সালফাইড তৈরি করতেছো
ফেরাস সালফেটের ২ টা মৌল আছে। একটা হচ্ছে আয়রন, আরেকটা হচ্ছে সালফার, তাই না? তাদের থেকেই এটা তৈরি হয়েছে। তার মানে জি ম্যাম। হ্যাঁ, বা অণু থেকেই সেটা তৈরি হয়েছে। জিংক সালফাইড তাদের অণু থেকেই সেটা তৈরি হয়েছে, জিংক এবং সালফার। এটা এক ধরনের সংযোজন। আবার দেখো, তোমার কাছে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, এটা উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া এবং HCl থেকে। এটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কি হয়েছে? উপরে হচ্ছে মৌল থেকে যৌগ উৎপন্ন হয়েছে, তাই এটা সংযোজন বিক্রিয়া। এখানে যৌগ থেকেও যৌগ উৎপন্ন হতে পারে। যেমন অ্যামোনিয়া একটা যৌগ, তার সাথে হাইড্রোজেন ক্লোরাইড আরেকটা যৌগ যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। এটাও একটা সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তো ২ টা জিনিস আমরা শিখলাম। একটা হচ্ছে তোমার যে যৌগটা, তুমি সেই যৌগের মৌল থেকেও তৈরি করতে পারো, আবার তুমি যৌগ থেকেও তৈরি করতে পারো। এখন এখানে আমরা ২ টা নাম শিখব। ১ম এ তুমি শিখলা হচ্ছে সংযোজন। এগুলো পুরান বইয়ে ছিল, এখন একটু চেঞ্জ করে দিছে। আরেকটা হচ্ছে সংশ্লেষ। সংযোজন। না, না, সংযোজনের ভিতরেই আমরা একটা ডিফারেন্ট পার্ট দেখব। তাহলে সংযোজন, আরেকটা হচ্ছে সংশ্লেষণ। তাহলে সংযোজন কি হতে পারে? সংযোজন হতে পারে মৌলগুলা মিলে হচ্ছে একটা নতুন যৌগ হবে। এটা যেমন সংযোজন। আবার হচ্ছে, একটু ২ টা মিনিট হোল্ড করো। এখানে দেখো, জিংক এবং সালফার মিলে জিংক সালফাইড। এখানে জিংক হচ্ছে একটা মৌল, সালফার হচ্ছে একটা মৌল। আবার দেখো, আমি কিন্তু যৌগও নিতে পারতাম। আমি অ্যামোনিয়াও নিতে পারতাম, আমি HCl ও নিতে পারতাম। এখানে কিন্তু অনেকগুলা মৌল আছে। নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন, এভাবে, তাই না? এগুলা মিলে হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। এটাও কিন্তু সংযোজন, ঠিক আছে আপনি? জি ম্যাম। এখন যেই সংযোজনের মধ্যে সংযোজনের যৌগটা তার মৌল থেকে উৎপন্ন হয়, সেই ধরনের বিক্রিয়াটাকে আবার আরেকটা নাম দেওয়া হয়। এটাকে বলা হয় সংশ্লেষণ। তাহলে ফার্স্ট বিক্রিয়াটাকে তুমি সংযোজন তো বলবাই, আরো স্পেসিফিক্যালি আরো সুন্দরভাবে তাকে কি বলা যায়? সংশ্লেষণ বলা যায়। সংশ্লেষণ। হ্যাঁ, যদি বলো আপু কেন সংশ্লেষণ বলতেছি এটাকে? কারণ হচ্ছে এখানে জিংক সালফাইড একটা যৌগ, এটাকে উৎপন্ন করা হয়েছে তার মৌল থেকে। সংশ্লেষণ মানে কি? তৈরি করা, ফর্মুলেশন, মানে জীবনে প্রথম এটা তৈরি করা হয়েছে, কাইন্ড অফ এরকম। এটাকে বলা হচ্ছে সংশ্লেষণ। কিন্তু সেকেন্ডটা দেখো, তুমি কিন্তু সংশ্লেষণ করো নাই। তুমি কি করছো? এখানে শুধু সংযোজনই করছো। তুমি যদি সেকেন্ডটা সংশ্লেষণ করতা, তাহলে তুমি নাইট্রোজেন গ্যাস আনতা, হাইড্রোজেন গ্যাস আনতা, ক্লোরিন গ্যাস আনতা। তাহলে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড হতো, তাহলে তুমি তাকে সংশ্লেষণ বলতে পারতা। তার মানে আমি বুঝতে পারতেছি, কোন যৌগের অন্তর্বর্তী মৌলগুলা থেকে যদি সেই যৌগ উৎপন্ন হয়, সেই সংযোজন বিক্রিয়ার স্পেশাল নাম হচ্ছে সংশ্লেষণ। ক্লিয়ার এতটুকু? ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ, যৌগে বিদ্যমান মৌলগুলো থেকে, যৌগে বিদ্যমান মৌলগুলো থেকে উৎপন্ন বা হ্যাঁ, উৎপন্ন বিক্রিয়া বা উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের যে রিয়াকশন বা যে বিক্রিয়া, সেটাকে বলা হবে সংশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ যৌগে বিদ্যমান মৌলগুলো থেকে উৎপন্ন বিক্রিয়াই হচ্ছে সংশ্লেষণ হ্যাঁ, বিক্রিয়া। কোন মৌলে বিদ্যমান কি বলেছো? আরেকবার একটু বলো। যৌগে বিদ্যমান
মৌলগুলো থেকে উৎপন্ন বিক্রিয়াই হচ্ছে না সংশ্লেষণ না বিক্রিয়া। উৎপন্ন বিক্রিয়া বলা যাবে না। যৌগে বিদ্যমান মৌলগুলো থেকে মৌলগুলো দিয়ে সংযোজন বিক্রিয়াই হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। মৌলগুলো দিয়ে সংযোজন বিক্রিয়াই হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। উৎপন্ন মৌলগুলো সংযোজন না মৌলগুলো দিয়ে সংযোজন বিক্রিয়া শেষ। মৌলগুলো দিয়ে সংযোজন বিক্রিয়া, কোনো উৎপন্ন নাই। আচ্ছা ঠিক আছে, তো একটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন বা তার মানে তুমি বুঝতেই পারতেছো যে সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে অনেক মিল আছে। সংশ্লেষণ বিক্রিয়াই কিন্তু ওয়ান কাইন্ড অফ সংযোজন বিক্রিয়া, তাই না? জি ম্যাম। আচ্ছা আজানটা দিচ্ছি। তো এখানে একটু খেয়াল করো, আমি বলতে চাচ্ছি যে সংশ্লেষণ বিক্রিয়াই একটা সংযোজন বিক্রিয়া। তাহলে দেখো তো, আমি যদি এখন তোমাকে একটা অপশন দেই, H2O2 তৈরি করছে পানি, এটাকে কি সংশ্লেষণ বলা যাবে নাকি যাবে না? হ্যাঁ যাবে। যাবে, কারণ এখানে পানির যে মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন, তার থেকেই তুমি পানি উৎপন্ন করছো, তাই হ্যাঁ না? এটা নতুন। হ্যাঁ হ্যাঁ, তার থেকেই যখন আমি পানি উৎপন্ন করব, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে সংশ্লেষণ। এটা সংযোজন তো অবশ্যই, কিন্তু সংযোজনের একটা স্পেশাল টাইপ। সেম ভাবে দেখো তো, আরেকটা যদি আমি তোমাকে দেই, C2H4, ওর নাম হচ্ছে ইথিন। ইথিনের সাথে আমি কাকে অ্যাড করি, ধরো পানিকে অ্যাড করলাম, তাহলে তৈরি হয় ইথানল। C2H5, আমি ব্যালেন্স করতেছি না, কিন্তু এগুলো লাগবে না। OH। এবার বলো তো, এই বিক্রিয়াটাকে কি আমি সংশ্লেষণ বলতে পারবো? দ্বিতীয় বিক্রিয়াটাকে কি সংশ্লেষণ বিক্রিয়া বলা যাবে? যাবে না। যাবে না, কারণ ও তো ওর মৌল থেকে উৎপন্ন হয় না, যৌগ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে দেখো, দুইটা হ্যাঁ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু প্রথমটা শুধু সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এখান থেকে একটা লাইন লিখে নাও আপনি, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া। লিখে নাও, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া। আই সংযোজন বিক্রিয়া। জি ম্যাম। কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। লেখা হলে আমাকে একবার বলো কি লিখেছো। সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া নয়। তুমি কি এবার বুঝতে পারছো এই স্টেটমেন্টটা, আমি যেটা বললাম লাইনটা? এটার সাথে কি তুমি একমত? হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো তো, আমি যদি কখনো তোমাকে দেখাই সালফার প্লাস অক্সিজেন, ধরো সাপোজ সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে, বা সালফার ট্রাইঅক্সাইডই উৎপন্ন করতেছে। আবার ধরো আমি দেখাইলাম সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এরা মিলেও সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতেছে। তুমি কি আমাকে বলতে পারবে এই দুইটা বিক্রিয়ার মধ্যে কোনটা সংশ্লেষণ এবং কোনটা সংশ্লেষণ না? একটা সংশ্লেষণ, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? সংশ্লেষণ হচ্ছে 1 নাম্বারটা। 1 নাম্বারটা, কারণ সে তার গঠিত মৌল থেকেই তৈরি হয়েছে, আর দ্বিতীয়টা হ্যাঁ মৌল থেকে, মৌল আর নাই, এখানে তো যৌগ থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, যৌগ আছে, তাই হ্যাঁ না? যৌগ,
যৌগ থাকলে আর হবে না। তাহলে যৌগ। এটাই আরকি এখানে বলা হইছে। তো তোমাদের বইয়ে আসলে সংশ্লেষণ কথাটা বলে নাই। কিন্তু তারা খুব স্পেসিফিক্যালি ২ টাকে সুন্দর করে আলাদা করে দেখাইছে। যে দেখো এখানে মৌল থেকে উৎপন্ন হইছে। কিন্তু এই বিক্রিয়াটা যৌগ থেকে উৎপন্ন হইছে। ২ টাই সংযোজন বিক্রিয়া। এরপর চলে আসলো দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মানেই হচ্ছে তুমি সবসময় তার সাথে অক্সিজেন যুক্ত করবা। দহন মানে হচ্ছে কম্বাশন, তাকে বার্ন করা। আমরা যখন কোনো খাবার খাই, আমাদের খাবার আমাদের বডিতে কি হয়? জারণ হয় আমরা বলি অক্সিজেনের মাধ্যমে। তো এরকম দহন বিক্রিয়া হচ্ছে এমন কোনো বিক্রিয়া যেখানে কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেখানে আলো উৎপন্ন করবে, তাপ উৎপন্ন করবে। মানে সবসময় মনে রাখবে দহন বিক্রিয়া অবশ্য আমার বডিরটা না, বাইরে। আমার বডিটা অক্সিডেশন বা জারণ, ওটা অন্য জিনিস। এখানে আমার সবসময় তাপ উৎপন্ন হয়, আলো উৎপন্ন হতে পারে বিশেষ ক্ষেত্রে এবং মেক্সিমাম ক্ষেত্রেই হবে। মানে আগুন জ্বালানো আর কিছুই না। দহন মানে হচ্ছে আগুন জ্বালাইছো তুমি, তাহলে অবশ্যই আলোও হবে, তাপও হবে। দহন বিক্রিয়ায় একজনকে থাকতেই হবে। সেটা না থাকলে সেই বিক্রিয়া হবে না। সেটা কে? সেটা হচ্ছে একটা বিক্রিয়ক অক্সিজেন। তাহলে অক্সিজেন এটা মাস্ট। এই অক্সিজেন। দহনে হ্যাঁ, ও থাকতেই হবে। ও ছাড়া তো কখনো আগুন ধরবেই না। যেখানে অক্সিজেন একটি বিক্রিয়ক হিসেবে কাজ করে। তোমরা তোমাদের চারপাশে সবসময়ই দহন বিক্রিয়া দেখেছো। মোমবাতির জ্বলন, চুলার আগুন, গাড়ির ইঞ্জিন সবই দহন বিক্রিয়া। তোমরা যদি অন্ধকার ঘরে একটি মোমবাতি জ্বালাও তাহলে দেখবে তার আলোতে ঘর আলোকিত হয়ে উঠেছে। আলোর শিখার কাছে হাত নিলে তাপও পাবে। মোমটিকে ভালো করে লক্ষ্য করলে দেখবে মোমের কিছু অংশ গোলের নিচে পড়ে ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেলেও বেশিরভাগ উৎপন্ন তাপে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখবা গ্লাসে বা পটে মোম পাওয়া যায়, তাই না? ক্যান্ডেল পাওয়া যায়। যেটা তুমি হয়তো ভাবতে পারো যে আচ্ছা এটা পুরাটা গলে গেলে তো আমি পুরা সেম অ্যামাউন্টই পাবো। না, মেক্সিমামই বাষ্পীভূত হয়ে যায়। ঠিক আছে? এই বাষ্পীভূত মোম দহন বিক্রিয়ার মাধ্যমে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। যার ফলে তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। তুমি মোম যে জ্বালাইছো অক্সিজেন পাইছে কোথায়? তুমি তো অক্সিজেন পাও নাই। আমাদের পরিবেশেই তো অক্সিজেন আছে, তাই না? বায়ুতেই তো অক্সিজেন আছে। সেই হ্যাঁ। বায়ুর অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করে এইরকম তাপ আর আলোক শক্তি দেখাচ্ছে। মোমের পরিবর্তে কখনো সালফার বা গন্ধককেও যদি তুমি উত্তপ্ত করো তাহলেও দেখতে পারবে সালফার গলে যাবে, তারপর নীল আগুনের শিখা দেখা যাবে। এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে এটা করা উচিত না অবশ্যই। আমাদের চুলে অনেক সালফার থাকে। হ্যাঁ, তো তুমি যদি কখনো দেখো, এটা সম্ভবই না। কখনো দেখার দরকারও নাই। যদি বাই চান্স কখনো পসিবল মানে তোমার চোখের সামনে পড়ছে, তাহলে দেখবা যে ওখান থেকে নীল কালারের আগুন বের হয়। আমি বলব এটা তুমি কোথায় দেখবা আরো ভালো? তুমি কখনো হাঁস বা হচ্ছে মানে ড্রেসিং করা কোনো এরকম জিনিসপত্র দেখবা যে বাহিরের লোমটা পরিষ্কার করার জন্য একটু আগুনে পোড়ায়। খেয়াল করছো কিনা? তখন তুমি দেখবা যদি ওর গায়ে লোম থাকে মানে চুল থাকে, চুল টাইপস এর কিছু থাকে সেখানে একটু সালফার থাকে। সেখানে নীল আগুনের শিখা তৈরি হয় এবং খুব বাজে একটা গন্ধও বের হয়। তো তাপ দেওয়ার ফলে সালফার বাতাসের অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করবে, সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে। সালফার ডাই অক্সাইড একটা বিষাক্ত গ্যাস। শুধু ল্যাবরেটরির নিরাপদ পরিবেশ ছাড়া এই দহন বিক্রিয়া করা সম্ভব না। তাহলে দহন তুমি বুঝে গেছো। আমরা অনেক দহন দেখছি। এই যে দহন, এই যে দহন। তোমাকে আজকে হোমওয়ার্ক দিচ্ছি দহন। এই যে হাইড্রোজেনের দহন, এই যে একটা দহন। তারপরে এই যে তুমি করছো সবগুলাই কিন্তু দহন বিক্রিয়া। তুমি কি খেয়াল করছো? অনেক দহন করছি জি আমরা। ম্যাম। হ্যাঁ, তো মেক্সিমামই তোমার দহন হ্যাঁ। বিক্রিয়া ছিল। হ্যাঁ, তো দহন বিক্রিয়া তুমি বুঝতে পারতেছো সাধারণত কম্বাশন রিঅ্যাকশন এ কি হবে? কম্বাশন রিঅ্যাকশন বা দহন বিক্রিয়ায় একটা বিক্রিয়ক ফিক্সড। সেটা কোনটা? কোন বিক্রিয়কটা থাকতেই হবে, রিঅ্যাকট্যান্টটা থাকতেই হবে? বলো। জি ম্যাম, আরেকবার বলবেন? আপনার কথা না কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দহন বিক্রিয়াতে কোন বিক্রিয়কটা থাকতেই হবে? অক্সিজেন। অক্সিজেন। তাহলে আমি যদি কার্বনের দহন করি, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই তাহলে অক্সাইড। হচ্ছে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, একটু খেয়াল করো তোমার কাছে যদি কখনো হাইড্রোকার্বন থাকে। হাইড্রোকার্বন মানে কি বুঝায় জানো? তার মধ্যে কার্বনও আছে, হাইড্রোজেনও আছে। যেমন দেখো আমি যদি হাইড্রোজেনের কার্বন।
হ্যাঁ, এই যে একটা হাইড্রোকার্বন ছিল আজকে যে আমি এক্সাম্পল দিতেছি, C5H12, হুম। তারপর আচ্ছা C2H6, ম্যাম, এটা সব এই হাইড্রোকার্বনের হাইড্রোকার্বন কি আমাদের ক্ষতি করে? না সবাই ক্ষতি করে না। বাট যদি তুমি বলো কার ইঞ্জিন থেকে বের হচ্ছে, গাড়ির ইঞ্জিনে যেটা বের হয় সেটা অবশ্যই আমার ক্ষতি করে। কিন্তু হুম। কোনটা ক্ষতি করে না? যেমন ধরো তোমার ও বাসায় মোমবাতি আছে। মোমবাতিও কিন্তু একটা হাইড্রোকার্বন। ও কি তোমার ক্ষতি করছে? করছে না। সিলিন্ডার গ্যাস, এখন তুমি না, যদি সেটা করছি না। চারদিকে লিক হয়ে যায় তাহলে তো অবশ্যই ক্ষতিকর। কিন্তু রান্না-বান্নার কাজে তো তোমাকে হেল্প করতেছে। তাই না? জ্বালানি, পেট্রোল, ডিজেল এরা সবাই হাইড্রোকার্বন। যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি ভালো। কিন্তু যদি ভাবো যে কোনোভাবে আমাদের ইনহেল হয়ে গেছে, শ্বাসনালীতে ঢুকে গেছে, অবশ্যই ক্ষতি। ঠিক আছে? এই কার্বন আর হাইড্রোজেন যারা তাদেরকে সবসময় দহন করলে কি উৎপন্ন হয় জানো? কার্বন ডাই অক্সাইড এবং পানি। তুমি খেয়াল করো সবার বেলায় আমি কার্বন ডাই অক্সাইড এবং পানি হ্যাঁ। লিখেছি। ঠিক আছে? তাহলে এটাও একটা দহন। তাহলে আমরা দহন শিখলাম, সংযোজন শিখলাম। আরেকটা দেখি কি বলেছে? প্রতিস্থাপন, সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন হচ্ছে তোমাকে সরিয়ে আমি এই জায়গাটা নিয়ে নিব। এখন বলো তুমি একটু ভাবো এটা কখন সম্ভব হবে? ধরো একটা বেঞ্চে ২ জন বসে, হ্যাঁ? তো আমার বান্ধবীর সাথে আরেকজন বসে পড়ছে। সো আমি যেয়ে তাকে তুলে আমি বসলাম। এটা পসিবল হতে পারে। আবার এমনও তো হতে পারে আমি যাওয়ার পর তাকে তুলতে চাচ্ছি কিন্তু সে সরতে সেও বলতেছে না আমিও এখানে বসবো। তাই না? ২ টাই হতে পারে না? তো কখন এটা হবে বলো? তোমার পাওয়ার বেশি থাকলে তোমার বান্ধবীর পাশে যে বসছে তাকে তুমি সরাইতে পারবা? নাকি তোমার পাওয়ার কম থাকলে তাকে তুমি সরাইতে পারবা? আমার পাওয়ার বেশি থাকলে সারাইতে পারবো। বেশি থাকলে মানে কাইন্ড অফ হচ্ছে জোর যার মূল্যটা, তাই না? সো এখানেও ঠিক একই কাহিনী। হ্যাঁ। তুমি কাউকে যখন সরাবা তোমার খেয়াল রাখতে হবে তুমি কি বেশি রিঅ্যাক্টিভ কিনা। মানে তুমি বেশি সক্রিয় কিনা। তুমি যদি সক্রিয় হও তুমি আরেকজনকে সরাইতে পারবা। তুমি যদি যাকে সরাবা তার থেকে কম সক্রিয় হও তুমি জীবনেও তাকে সরাইতে পারবা না। তাহলে কি বলছে? যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নিয়ে নতুন একটি যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। একটা জিনিস তারা লেখে নাই সেটা হচ্ছে যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে, এই যে একটি মৌল এটা অবশ্যই সক্রিয় হবে অপর একটি মৌল থেকে। যেমন আসো একটু দেখি কপার সালফেট এবং আয়রনের বিক্রিয়া। কপার হচ্ছে একটু কম সক্রিয়, আয়রন হচ্ছে একটু বেশি সক্রিয়। তাহলে আমার কাছে যদি আয়রন থাকে এবং আমার কাছে যদি কপার সালফেট থাকে, কপার সালফেট হচ্ছে তুতে বা নীল, তাহলে সে কি করবে? কপারটাকে রিপ্লেস করবে, কপার থেকে সরায় দেবে। সরায়া ও সালফেটের সাথে বসবে, ফেরাস সালফেট, এবং কপার আলাদা দুই হয়ে সিও হয়ে যাবে। তাহলে এই জিনিসটা তখনই সম্ভব কারণ হচ্ছে আয়রন কপারকে সরিয়ে তার জায়গাটা দখল করছে, কারণ আয়রন হচ্ছে এফি হচ্ছে বেশি সক্রিয় দেন হচ্ছে কপার, কপারের থেকে বেশি সক্রিয়। এখন আসো কপার সালফেটকে আমি কি বললাম? এটা হচ্ছে তুতে। তুতে মানে কি? নীল। আমরা কাপড়ে নীল দেই না? নীল। হ্যাঁ। হ্যাঁ, এই নীল। তাহলে কপার সালফেটকে তুমি যদি সলিউশন বানাও, দ্রবণ বানাও, ওর কালার কি হবে? নীল হবে। তুমি কাপড়ে নীল দাও যখন কালার যেমন নীল হয় ওটাই কপার সালফেট। তাহলে কপার সালফেটের দ্রবণের কালার কি? নীল। নীল। হ্যাঁ, তোমাকে যদি আমি কপার সালফেটের দ্রবণ দিই তুমি তো আর ওখানে CuSO4 এগুলো দেখতে পাবা না। তুমি দেখতে পাবা দ্রবণটা নীল। তার মানে এটা কপার সালফেট। তাই তো? চোখে করে আমি কখনো তুমি জীবনে চোখে অক্সিজেনকে দেখতে পেয়েছো O2? এটা দেখতে পেয়েছো? তুমি অক্সিজেনের না। উপস্থিতি বুঝতে, তাই না? এরকম। তাহলে এটা আসলে একটা তোমাকে সুন্দর পরীক্ষা দেখাচ্ছে। কি পরীক্ষা? তোমার কাছে যদি একটা নীল দ্রবণ থাকে মানে কপার সালফেট থাকে, এটার মধ্যে তুমি এখন লোহার একটা পেরেক ঢুকায় দিলা এই তুতের ভেতর। লোহার একটা পেরেক রেখে দিলা। তুমি যেন একটু পরে কি দেখবা? তুমি একটু পরে দেখবা তোমার এই দ্রবণের কালার হয়ে গেছে সবুজ। তার মানে ফেরাস সালফেটও একটা লবণ, যেই লবণের কালার হচ্ছে কি? সবুজ। সবুজ।
তাহলে কেন সবুজ হয়েছে? কারণ সে কপারকে সরিয়ে নিজের জায়গাটায় বসছে, যার কারণে কপার সালফেট আর নাই, নীল আর নাই। তাহলে এখন কি আছে? ফেরাস সালফেট। ফেরাস সালফেটের কালার কি? সবুজ। সবুজ। ক্লিয়ার? হ্যাঁ। এটা নিজে চাইলেও দেখতে পারো, এটা সম্ভব বিক্রিয়া করাটা। তাহলে দেখো ওরা একটা সুন্দর পরীক্ষা করছে। এই পরীক্ষাটি করার জন্য তোমাকে শুধু একটুখানি তুঁতে বা কপার সালফেট জোগাড় করতে হবে। অন্য সবকিছু তুমি তোমার হাতের কাছে পেয়ে যাবে। প্রথমে একটি কাঁচের গ্লাসে খানিকটা পানি নিয়ে যেখানে তুঁতে যোগ করে পানিটা ভালো করে নাড়িয়ে তুঁতের দ্রবণ তৈরি করো। তোমার সুন্দর নীল বর্ণের একটা দ্রবণ দেখতে পাবে। এবার একটি লোহার পেরেক ভালোভাবে পরিষ্কার করে সেই দ্রবণে খানিকক্ষণ ডুবিয়ে রাখলে দেখবে ডুবে থাকা অংশে মরিচা পড়ার মতো রং ধারণ করেছে। আচ্ছা, এটা একটু আরো বোঝাচ্ছি। এটি আসলে মরিচা না, এটা লোহার পেরেকের উপর কপারের একটা আস্তরণ। তাহলে লোহা কপার থেকে, এই যে দেখেছো ওরা এটা লিখেছে, বাট একটু পরে কি লিখেছে, লোহা কপার থেকে বেশি বিক্রিয়াশীল মানে কি সক্রিয়, রিঅ্যাক্টিভ হওয়ার কারণে সেটি নিচের বিক্রিয়ার মাধ্যমে লোহা কপার সালফেট কপারকে প্রতিস্থাপন করেছে। এই যে তোমার কপারটা যে উৎপন্ন হয়েছে এটা তাহলে কই গেছে ওদের প্রশ্ন। এটা তুমি যে পেরেকটা ব্যবহার করছো না, হ্যাঁ। সেই পেরেকের গায়ে জমা হয়েছে। হ্যাঁ, ও এটা আমি এবার তুমি পরীক্ষা করে দেখছি। পরীক্ষা করে দেখছো, দেখবা যে ওর গায়ে মনে হবে কি ঝং পড়ে গেছে, পেরেকটা মরিচা সম্পূর্ণ পড়ে গেছে। রকম মানে কালো হয়ে যায়। হ্যাঁ, কপারের দাগ পড়ে গেছে। এটা আসলে মরিচা না, এটা কপারের আস্তরণ পড়ে গেছে। তুমি এটা একটু ভালো করে পরিষ্কার করে ফেললে কপারের আস্তরণটা আবার উঠে যাবে। তাহলে পুরা কালারটা হয়ে যাবে সবুজ, আর কপার যে পেরেকের গায়ে জমা হবে। এটাই বলেছে যে গায়ে মনে হবে যেন মরিচা পড়েছে বা একটা আস্তরণ পড়েছে। এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটি যেহেতু ধীর গতিতে সম্পন্ন হয়, তাই তুমি যদি কয়েক ঘন্টা অপেক্ষা করো এবং মাঝে মাঝে গ্লাসটিকে নেড়ে পেরেকের উপরে জমা হওয়া কপারকে সরিয়ে দাও, তাহলে দেখবে নিচে কপারের কণা জমতে শুরু করেছে। হ্যাঁ, তুমি মুছে দাও, তাহলে কপারটা সলিড আকারে নিচে জমা হতে থাকবে, যেমন পানির মধ্যে বালি থাকলে নিচে পড়ে যায়, এক্স্যাক্টলি এভাবে। শুধু তাই নয়, তুমি দেখবে নীল কপার সালফেটের দ্রবণ হালকা সবুজ রঙের ফেরাস সালফেটের দ্রবণে পাল্টে গেছে। তুতের পরিবর্তে তুমি যদি জিঙ্ক সালফেট অথবা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে এই প্রতিস্থাপন বিক্রিয়া করা সম্ভব, এবং তখন কালার কি হবে জানো? সাদা, মানে নো কালার, জাস্ট ওয়াটার কালার হয়ে যাবে। ঠিক আছে। আবার আরেকটা জিনিস একটু মজার ব্যাপার যে তুমি বলতে পারো যে, আচ্ছা আপু, তাহলে বুঝতে পারলাম যে ফেরাসের কালার হচ্ছে সবুজ। তাহলে লোহায় যখন মরিচা পড়ে সেটার কালার কি সবুজ হয় নাকি বাদামি হয়? বাদামি। মানে বাদামি হয়, মনে লালচে রাখবে। কালার। হ্যাঁ, লালচে কালার হয়। ফেরাস সালফেটের কালার সবুজ, কিন্তু তোমার যদি আজকে ফেরিক সালফেট উৎপন্ন হতো সেটার কালার যেন কি মরিচা, মানে হচ্ছে ফেরিক সেটার কালার অক্সাইড। বাদামি। এটাকে বলে ফেরিক। তুমি যদি বলো কেন, যার যোজনী বেশি, যেমন এখানে আয়রনের যোজনী ৩, ৩ হলে তার নামের শেষে ই ক্যাট করবে, ফেরিক। তার যোজনী এখানে ২, ২ হলে তার নামের শেষে ফেরাস, মানে কি আন add করবে। ওর ২ টা যোজনী, ২ এবং ৩। তাহলে আসো একটু লিখে নাও। আয়রনের যোজনী যখন ২, তখন তাকে বলা হয় ফেরাস, যেমন ফেরাস সালফেট। তা আমি যখন তোমাকে বলবো ফেরাস সালফেটের সংকেত দেখাও, তোমার কিন্তু প্রশ্ন করার কোনো উপায়ই নাই যে আপু ওর আয়রনের যোজনী কি যোজনী ২ না। ২ হলে হ্যাঁ, ২ হবে। আর যখন আমি তোমাকে বলবো তুমি আমাকে ফেরিক সালফেটের যোজনী দেখাও, সরি সংকেত দেখাও, তখন কিন্তু তুমি জেনে যাবা ওর যোজনী হচ্ছে ৩। না ম্যাম, আমি এটুকু বলতে চাচ্ছি আয়রনের যোজনী ২ হলে তারপরে তার নাম ফেরাস। আমার স্ক্রিন হলে। কি তোমার দেখা যায় না, না? হ্যাঁ, যাচ্ছে এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই অনেকক্ষণ করলে তোমার একটু মনে হয় পজ হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো তো। তাহলে যোজনী হ্যাঁ। যদি ২ হয় ফেরাস, যোজনী যদি ৩ হয় ফেরিক। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। আচ্ছা, জিঙ্ক সালফেট দিয়েও বলছে এই বিক্রিয়া করা যাবে না। আচ্ছা, এরপর চলে আসো আমরা লাস্ট একটা বিক্রিয়া যাব, সেটা হচ্ছে বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া, বিয়োজন না কিন্তু বিযোজন। বিযোজন কি জিনিস? বিযোজন হচ্ছে ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন কি জিনিস? মানে ভেঙে যায় যেটা। তুমি সংযোজন মানে কি বলছো? ২ টা জিনিস যুক্ত হয়ে একটা তৈরি হয়, তাই না? আর বিযোজন হয়েছে একটা বিক্রিয়ক ভেঙে ২ বা ততোধিক
উৎপাদ তৈরি করবে। মানে এক্সাক্টলি অপোজিট অফ সংযোজন। সংযোজনের অপোজিট কি বলা হয়? বিযোজন, রাইট? যেমন জি ম্যাম। তোমাকে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বিযোজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত। এখানে একটি বিক্রিয়ক ভেঙে নিচে দেখানো প্রক্রিয়ায় দুটি বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। যেমন এ বি ভেঙে এ প্লাস বি হয়েছে। এ এবং বি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, মানে হচ্ছে উৎপাদ, এবং বিক্রিয়ক হচ্ছে এ বি। বিয়োজন বিক্রিয়া আরো ভালোভাবে বোঝানোর জন্য আসলে একটা পরীক্ষা করি। পরীক্ষাটা কি? ক্যালসিয়াম কার্বনেট, যেটা হচ্ছে চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি তাপ দাও, একটু উত্তপ্ত করো, সেটা ভেঙে হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা বলি চুন, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। নিচে বিক্রিয়াটা দেখানো হলো। এখন তোমাকে যখন বলবে আসো আমরা একটু ল্যাবরেটরিতে দেখাই, দেখো তুমি তো খাতায় অনেক কিছুই লিখতে পারো আপনি, তুমি খাতায় ক্যালসিয়াম কার্বনেট লিখতে পারো, কিন্তু আমি তো বললাম রিয়েল লাইফে তো আর আমি কখনো কার্বনকে দেখি না, ক্যালসিয়ামকে সি আকারে দেখি না, তাই না? So তখন তো আমার জন্য এটা বোঝানো একটু কঠিন। যেমন আমার কাছে যদি ক্যালসিয়াম কার্বনেট থাকে, আমি যদি এটাকে তাপ দেই, তুমি তাপ দিলা, তোমার কাছে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা কি ধরনের বিক্রিয়া আপনি? এটা হচ্ছে সংযোজন। এটাকে সংযোজন না, ভাবো একটা জিনিসকে ভেঙে আমি দুইটা জিনিস বানাইছি। ও তাহলে সংযোজন। বিযোজন। এটা হবে বিযোজন বিক্রিয়া। এখন এই বিযোজন বিক্রিয়া তুমি কি ব্যবহার করছো? ক্যালসিয়াম কার্বনেট, ওর বাংলা নাম কি? চুনা পাথর। হুম, যেমন তুমি ডিমের যে খোলস থাকে সেটাই কিন্তু ক্যালসিয়াম কার্বনেট থাকে, বা ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর এমনি তোমার প্রকৃতিতে পাওয়া যায়। সেটাকে যদি তুমি ভাঙো, ক্যালসিয়াম অক্সাইড পাবা। ক্যালসিয়াম অক্সাইডটা কি? চুন। আমরা পানে চুন খাই না, পানের সাথে? হ্যাঁ সেটা হ্যাঁ। হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা কি? কার্বন ডাই অক্সাইড তো কার্বন ডাই অক্সাইডই, যেটা একটা গ্যাস। এখন আসো এই বিক্রিয়াটা তুমি যদি ল্যাবরেটরিতে করতা, ল্যাবে করতা, তোমার চোখের সামনে করতা, তুমি চুনা পাথরকে চিনো চুনা পাথর, তুমি চুনকে চিনো চুন, কার্বন ডাই হ্যাঁ অক্সাইড আমি চিনি। চোখে দেখি না। হ্যাঁ তাই তো, কিন্তু কার্বন ডাই অক্সাইড আমি চোখে দেখি না। তো এই হুম, বিক্রিয়াটা আমি কিভাবে প্রুভ করতাম যে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? চুন নয় বুঝছি, কিন্তু কার্বন ডাই অক্সাইড কিভাবে বুঝতাম? এটার জন্য ওরা ফার্দার কিছু রিঅ্যাকশন করছে। ওরা কি করছে? উৎপন্ন গ্যাস তো কার্বন ডাই অক্সাইড না হয়ে অক্সিজেনও হতে পারে। এখন কোন গ্যাস আমি তো আর জানি না। কার্বন ডাই অক্সাইড একটা ধর্ম আছে, সেটা কি তুমি জানো? কার্বন ডাই অক্সাইড হচ্ছে চুনের পানিকে ঘোলা করে। তাহলে আসো আমার সাথে সাথে একটু লিখে নাও। একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটার নাম কি বাংলা নাম? ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর। বাংলা চুনা পাথর। হ্যাঁ, বাংলায় তুমি ওকে বলবা হচ্ছে চুনা পাথর, আমরা ইংলিশে বলি লাইমস্টোন। আমার মাউসটা খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, চুনা পাথর। এরপর বলো ক্যালসিয়াম অক্সাইডকে তুমি কি বলবা? ওর নাম কি? পানি না না। চুন। না, ওকে বলবো শুধু চুন। শক্ত চুন, চুন। যেটা সলিড, হ্যাঁ, যেটা আমরা পানের সাথে খাই, একটু পানি মিশিয়ে খাই যদিও। হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডকে তুমি পানিতে মিশিয়েছো। ক্যালসিয়াম অক্সাইডকে যদি তুমি পানিতে মেশাও, তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে চুনের পানি। তাহলে চুনকে পানিতে মিশালে কি হবে? চুনের পানি, রাইট? সিএ। ও হ্যাঁ। এইচ, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন আসো কয়েকটা জিনিস আমি তোমাকে একটু শিখাই। সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কিন্তু সলিড, মানে শক্ত কঠিন পদার্থ। এটা পানিতে কি থাকে? অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয়, মানে পানিতে যদি তুমি ওকে মিশাও, একটু 2টা মিনিট হোল্ড করো। চুনা পাথর হচ্ছে
অদ্রবণীয় পানিতে। যেমন তোমার দেখো পানিতে বালি অদ্রবণীয় হয়। তাহলে পানিতে যখন তোমার বালি মিশানো থাকে পানিটা দেখতে কি হয়? ঘোলা হয় নাকি পরিষ্কার হয়? ঘোলা হয়। না ঘোলা না না হয়। ও হ্যাঁ হ্যাঁ, ঘোলাই তো হয়। যেটা হ্যাঁ, অদ্রবণীয়। যেমন দ্রবণীয় কোনটা? চিনি। তুমি যদি চিনি পানিতে মিশাও সেটা কিন্তু পরিষ্কারই থাকে। তাই না? ঘোলা কিন্তু হয় না। কিন্তু তোমার কাছে যদি বালি থাকে, কাদা থাকে যেগুলো অদ্রবণীয় এগুলো যদি একটু ঝাঁকাও কতক্ষণ তুমি দেখবা পানিটা একদম ঘোলা। কিছুক্ষণ রেখে দিলে হয়তো নিচে সেডিমেন্ট পড়ে, তাই না? জমা হয় নিচে। কিন্তু ঘোলা হয়। এটুকু ক্লিয়ার? জি আর ম্যাম। চুনের পানি সাধারণত কেমন থাকে? পরিষ্কার। পরিষ্কার মানে কি? পরিষ্কার মানে সে দ্রবণীয়। বুঝতে হ্যাঁ পারছো? তাহলে চুনের পানিটা দেখতে কেমন? পরিষ্কার। আর ক্যালসিয়াম কার্বনেট যদি তুমি কখনো পানিতে দাও সেটা দেখতে কেমন হবে? ঘোলা। ঘোলা। আর এটা দেখতে কেমন হবে? পরিষ্কার বা আমি ওকে বলতে পারি ও হচ্ছে পানিতে দ্রবণীয়। যেমন পানির মধ্যে তুমি লবণ দিছো কিনা এটা কিন্তু বুঝা যায় না। পরিষ্কারই থাকে, রাইট? হ্যাঁ এরকম। কিন্তু চুন হ্যাঁ, দিলে কি এখন হবে? শুধু চুন? চুন দিলেও সে ক্যালসিয়াম হাইড্রক্সাইডই হয়ে যাবে। পানির সাথে মিলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে। চুনের পানি কিভাবে উৎপন্ন হয়? চুন পানিতে দিলে যেটা হয়। বুঝতে পারছো? তার মানে সেটাও পরিষ্কার। আচ্ছা, এবার আসো তুমি কি দিলা? ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলা, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। এখন কার্বন ডাই অক্সাইড যে কার্বন ডাই অক্সাইড এটা কিভাবে প্রুফ করবা? কার্বন ডাই অক্সাইডকে আমি চুনের পানির উপর দিয়ে পাস করাবো। কার্বন ডাই অক্সাইডকে চুনের পানি কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর উপর দিয়ে পাস করানো মানে হচ্ছে জাস্ট ধরো মানে এটা তুমি শিখবা আর কি ল্যাবরেটরিতে ওই কার্বন ডাই অক্সাইডটা চুনের পানির ভিতরে দিয়ে দিবা। তাহলে জানো কি উৎপন্ন হয়? তাহলে উৎপন্ন হয় হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে মজার ব্যাপার দেখো তোমার কার্বন ডাই অক্সাইডকে তুমি যখন চুনের পানিতে দিবা ক্যালসিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন করবে। এবার বলো চুনের পানি তো ছিল পরিষ্কার কিন্তু তুমি ক্যালসিয়াম কার্বনেটকে পানিতে দিছো তাহলে সেটা কেমন হবে? ঘোলা হবে না পরিষ্কার হবে? ঘোলা হবে। ঘোলা হবে। তাহলে আমি কি বলতে পারি কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি আমি কিভাবে বুঝছি? যদি আমি ওকে চুনের পানির উপর দিয়ে পাস করাই সে যদি চুনের পানিকে ঘোলা করে দেয় তার মানে সে কার্বন ডাই অক্সাইড। কারণ কার্বন ডাই অক্সাইড দেখেই সে কার্বনেট হইছে। অক্সিজেন হলে তো সে চুনের পানিকে ঘোলা করতো না। হাইড্রোজেন গ্যাস হলে তো সে চুনের পানিকে ঘোলা করতো না। তাহলে হ্যাঁ কার্বন ডাই অক্সাইড গ্যাসকে তো আমরা চিনি না। তো কার্বন ডাই অক্সাইড গ্যাস চেনার একটা উপায় হচ্ছে সে কি চুনের পানিকে ঘোলা করতেছে? যদি করে তাহলে হ্যাঁ এখানে কার্বন ডাই অক্সাইড আছে। যদি না করে তাহলে অন্য কোনো গ্যাস আছে। ক্লিয়ার? জি ম্যাম। আর ম্যাম হচ্ছে একটা কথা, এই যে আপনি হুম। যে অ্যারোচিনোটার উপরে যে ত্রিভুজটা দিয়েছেন এটা কি দেওয়াটা বাধ্যতামূলক? না বাধ্যতামূলক না। এটা যদি তুমি জেনে থাকো তাহলে তুমি ইউজ করতে পারো। এটা তোমাদের জন্য কিছুই না। এটা হচ্ছে তাপ। এটা মানে আমি তাপ দিচ্ছি। যেমন দেখো ও তোমাদের দেয় নাই। ঠিক আছে? আচ্ছা। উৎপন্ন গ্যাসটা যে কার্বন ডাই অক্সাইড এটা আমি কিভাবে পরীক্ষা করব? নির্গত গ্যাসটাকে সংগ্রহ করে স্বচ্ছ চুনের পানি দিয়ে প্রবাহিত করলে দেখা যাবে চুনের পানি ঘোলা হয়ে গেছে। স্বচ্ছ চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বনেট তৈরি করছে তাই সে ঘোলা হয়ে গেছে। যে ক্যালসিয়াম কার্বনেট বিযোজিত করা হয়েছে সেটি আবার ফিরে আসছে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম। আচ্ছা আরেকটা ইজি ওয়ে আছে জানো কি? তুমি বলো তো এই গ্যাসের যে কার্বন ডাই অক্সাইড এটা চেনার আরেকটা উপায় কি হতে পারে? অনেক ইজি সেটা। কিন্তু আমরা সবসময় এটাই ব্যবহার করি বিকজ এটাও অনেক ইজি ল্যাবরেটরির জন্য। কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। তুমি কি এটা জানো? মানে হচ্ছে তুমি দেখবা আগুন নিভানোর কাজে আমরা হ্যাঁ আগুন কার্বন ডাই অক্সাইড নেভানোর কারণে। হ্যাঁ। তো তুমি যদি এখন ওই গ্যাসের মুখে একটা দিয়াশলাই কাঠি ধরতা তোমার আগুনটা যদি নিভে যেত তাইলেও কিন্তু আমি বলতে পারি ও কার্বন ডাই অক্সাইড। তাই না? হ্যাঁ সেটাও একটা সহজ টেস্ট। কিন্তু আমরা কেমিক্যাল রিঅ্যাকশন যেহেতু পড়তেছি তাহলে অবশ্যই তুমি চুনের পানিকে ঘোলা করবা। তাহলে আজকে আমরা অনেকগুলো রিঅ্যাকশন পড়ছি। একটা হচ্ছে ম্যাম হচ্ছে সংযোজন। ওই যে বলো। ভিনেগারের সাথে যদি আমি হুম, বেকিং সোডা যুক্ত করি হ্যাঁ, তাহলেও কার্বন ডাই অক্সাইড। তখনও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ভেরি গুড। ওই রিঅ্যাকশনটা আবার কি ধরনের রিঅ্যাকশন? ওইটাকে বলা হয় হচ্ছে তোমার আমরা ইংলিশে বলি হচ্ছে নিউট্রালাইজেশন বা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। হ্যাঁ? তোমার হ্যাঁ আমি ওই করছো এটা? ওই ওই বিক্রিয়া দিয়ে আমি বেলুন ফুলাইছি মানে নিচে নিচে।
কার্বন ডাই অক্সাইড দিয়ে। গুড, ভেরি গুড। বা তুমি যদি ওইখানে একটু ম্যাচের কাঠি ধরতা দেখতে যে আগুন নিভে গেছে। হ্যাঁ, যেকোনো নিভে যায়। নিভে যাবে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম? সংযোজন বিক্রিয়া শিখছো, দহন বিক্রিয়া বীজোৎপাদন, শিখছো, বিযোজন শিখছো, প্রতিস্থাপন শিখছো। প্রতিস্থাপন। টোটাল ৪ টা বিক্রিয়া শিখছো, সবগুলা রিঅ্যাকশনও শিখছো। সো তুমি বসে কিছুই না, তুমি বসে আরেকবার জাস্ট এটা রিভাইজ করবা। এবং আমি তোমাকে যে ৩ টা হোমওয়ার্ক দিছি, সেই ৩ টা হোমওয়ার্ক নিয়ে আসবা নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে আমার হয়তো একটা পরীক্ষা থাকবে। আমি একটু জানায় রাখছি। হয়তো আমি এটা তোমাকে একটু মেকআপ ক্লাস পরে করায় দিতে হবে, হ্যাঁ? তাও তোমাকে হয়তো জানায় দিবে শিডিউলে। তাও তুমি প্রিপারেশন রাখো, পড়াশোনা করো বাসায়। আচ্ছা ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত পড়ি। আচ্ছা, আসসালামু ওকে, আলাইকুম। থ্যাংক ইউ।